সুপ্রিয় শিক্ষার্থী, লায়ন জাহাঙ্গীর আলমানিক মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল, প্রভাষক হিসেব বিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসেব রক্ষণ বা সংক্ষেপে অবচয়। এটা হচ্ছে তোমাদের হিসেব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়। এখন অবচয় কি, আগে তো আমাদের এটা জানতে হবে। অবচয় হচ্ছে সংক্ষেপে বলতে গেলে স্থায়ী সম্পদে, কারণ অবচয়টা নির্ণয় করা হয় স্থায়ী সম্পদে, কোনো চলতি সম্পদের বা অদৃশ্যমান সম্পদের কিন্তু অবচয় হয় না। অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে হবে অবলোকন, কিন্তু অবচয় হবে শুধুমাত্র কি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে। এখন অবচয় কি? অবচয় হচ্ছে সম্পত্তি ব্যবহারের কারণে যে মূল্যটা হ্রাস পায় সম্পদের, সেটাই হচ্ছে অবচয়। যেমন উদাহরণস্বরূপ মনে করো তুমি একটা ল্যাপটপ কিনলে আজকে, এখন 1 বছর ব্যবহারের পর তুমি ল্যাপটপটা কিনছো মনে করো 40,000 টাকা দিয়ে। এখন 1 বছর ব্যবহারের পর এটার দাম কি 40,000 টাকা থাকবে? অবশ্যই না। তাহলে এই যে মূল্যটা যে হ্রাস পাইছে, ওটাই হচ্ছে কি অবচয়। অবচয় নির্ধারণের অনেকগুলো পদ্ধতি আছে, তবে তোমাদের সিলেবাস অনুযায়ী 2টা পদ্ধতির অঙ্কই সাধারণত আসে। একটা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। এই 2টা পদ্ধতির অঙ্কই পরীক্ষায় আসে। আজকে আমরা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং জাবেদা নিয়ে আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমরা সৃজনশীল অঙ্কে যাব। এখন দেখো, প্রথম হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি মধ্যে মনে করা আছে যে স্থির, অর্থাৎ অবচয়ের হারটা কি থাকবে? স্থির থাকবে, অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হবে? সমান হবে। এখন এই পদ্ধতিতে অবচয় নির্ধারণের সূত্র হচ্ছে অবচয় বার্ষিক অবচয় সমান সম্পদের ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এটা হচ্ছে কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। বার্ষিক অবচয় সমান সম্পদের ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এখন ভগ্নাবশেষ মূল্য মানে কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটা সম্পত্তি, একটা স্থায়ী সম্পদের আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে এটার যে ভগ্নাবশেষ হিসেবে যে যা বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভগ্নাবশেষ। মানে ভগ্নাবশেষ মূল্য ইংরেজি হচ্ছে কি স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। তোমরা স্ক্র্যাপ বললে বুঝবে, ঠিক আছে? কোনো সম্পত্তি মনে করো ব্যবহার করার পরে এখন কি তুমি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিবে, এই যে স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু, এটার বাংলা হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। তাহলে বার্ষিক অবচয় আমরা নির্ণয় করব সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বা আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আর এক্ষেত্রে অবচয়ের হারটা নির্ণয়ের সূত্র হচ্ছে ভাগ আয়ুষ্কাল। অর্থাৎ কোন সম্পদের যদি আয়ুষ্কাল থাকে 5 বছর, তাহলে সেক্ষেত্রে অবচয়ের হার হবে, দেখো আয়ুষ্কাল যদি 5 বছর থাকে তাহলে 100% ভাগ 5, তাহলে কত হয়? 20%। আর যদি 10 বছর হয় তাহলে কি হবে? 10 বছর হলে যদি কোনটার আয়ুষ্কাল যদি কি হয়
10 বছর হয় তাহলে হবে কত? 10 100 কে 10 দিয়ে ভাগ করলে 10, এটা 10%। যদি তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে তাহলে আর এগুলো দরকার। কিন্তু যদি ভগ্নাংশ মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য আর আয়ুষ্কাল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে। আর যদি অবচয়ের হার বের করতে বলে, হার বের করতে আমরা এভাবে। দেখো উদাহরণস্বরূপ একটা সম্পত্তি, তুমি একটা সম্পত্তি কিনছো, অর্থাৎ একটা মনে করো একটা আসবাবপত্র কিনছো 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা। আবার মনে করো এই যে আসবাবপত্রটা কিনতে যে বহন খরচ বা মজুরি খরচ, আসবাবপত্রটা বসাইতে যে মজুরি খরচ, বা এটা যদি কোনো যন্ত্রপাতি হয় তাহলে এটা কি বসাইতে কি হবে? একটা সংস্থাপন ব্যয় হবে। এই যে সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, মজুরি খরচ, এই খরচগুলো সম্পত্তির ক্রয় মূল্যের সাথে কি হবে? অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সম্পত্তিটা কেনার পর থেকে, মনে করো তুমি এটা বিদেশ থেকে কিনছো, ঠিক আছে, জাপান থেকে কিনছো একটা সম্পত্তি বা একটা যন্ত্রপাতি, এখন জাপান থেকে আনতে হলে কি এটা জাহাজে করে আনতে হবে, তাহলে জলযান ভাড়া, এরপরে মনে করো ওইখান থেকে বন্দরে এটা খালাস করতে হবে, ওইখানেও কিছু খরচ, এরপরে আবার এটাকে কি করতে হবে? পরিবহন করে আবার কি তোমার নির্দিষ্ট জায়গায় আনতে হবে। তাহলে এই যে খরচগুলো হইতেছে বা এটা বসাইতে আবার খরচ, এই যাবতীয় খরচগুলো কি হবে? ক্রয় মূল্যের সাথে অন্তর্ভুক্ত হবে। এখন তুমি একটা সম্পত্তি মনে করো কিনছো 1 লাখ টাকা দিয়ে, আর এই যে পরিবহন খরচ, যাবতীয় খরচ, এগুলো মিলে আরো কত গেল? 10,000। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য হলো কত? টোটাল 1,10,000। আর এটা ভগ্নাংশ মূল্য, অর্থাৎ আয়ুষ্কাল শেষে এটা ভগ্নাংশ মূল্য দাঁড়াবে মনে করো 10,000 টাকা। মানে এই যে মনে করো আয়ুষ্কাল ধরলাম 5 বছর, এই যে 5 বছর শেষে এটার ভগ্নাংশ মূল্য দাঁড়াবে কত টাকা? 10,000 টাকা। আর আয়ুষ্কাল ধরলাম 5 বছর, তাহলে দেখো এই 1 লাখ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে কত টাকা? 1 লাখ। 1 লাখ ভাগ 5 অর্থাৎ 20,000। অর্থাৎ এই সম্পত্তিটার বার্ষিক অবচয় হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আর এটা গেল কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। এখন এরপর হলো কি? কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখন দেখো ক্রমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে বলা আছে এটা কি ক্রমহ্রাসমান, অর্থাৎ প্রত্যেক বছর কি হবে? এটা হ্রাস পাবে। প্রত্যেক বছর কি হবে? হ্রাস পাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে আমাদের অবচয়ের হারটা বের করে নিতে হবে। অবচয়ের হারটা কি করতে হবে? বের করে নিতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে অবচয়ের হার সমান %, ভাগ আয়ুষ্কাল বিন্দু। এখানে ওই যে সরলরৈখিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এখানে বাড়তি কি আসবে? এই দুইটা, ঠিক আছে। দেখো মনে করো যদি কোনো একটা সম্পত্তি কিনছো, এটা আয়ুষ্কাল 10 বছর, তাহলে 100% ভাগ 10 গুণ 2, তাহলে কত হবে? 20%। এই ক্ষেত্রে ভগ্নাংশ মূল্যের কোনো কাজ নেই। ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে ভগ্নাংশ মূল্যের কোনো কাজ নেই, ঠিক আছে। মানে অর্থাৎ ভগ্নাংশ মূল্যটা এখানে আসবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করি? মনে করো অবচয়, তাহলে এটাকে আমরা বার্ষিক অবচয় বের করব। সম্পত্তি ক্রয় মূল্য ইনটু অবচয়ের
এক্ষেত্রে সরলরেখিকে যেরকম প্রত্যেক বছর অবচয় সমান হতো, এক্ষেত্রে কিন্তু অবচয় কি হবে না, সমান হবে না। দেখো প্রথম বছর মনে করো তুমি একটা সম্পত্তি কিনছো 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, এটা আয়ুষ্কাল 10 বছর, তাহলে আয়ুষ্কাল 10 বছর হলে ওই সময় আমরা অবচয়ের হার বের করছি, কত পার্সেন্ট হয়েছে, 20%। তাহলে দেখো 20%, অবচয়ের হার কিন্তু কি থাকবে, সমান থাকবে। প্রত্যেক বছর কি হবে, অবচয়ের হারটা সমানই থাকবে। এখন তাহলে প্রথম বছর এটার অবচয় হবে কত টাকা, 20,000 টাকা। ক্রমানুসারে যে পদ্ধতিতে প্রথম বছর এটা কত টাকা হবে, 20,000 টাকা। এখন এর পরবর্তী বছর যখন আমরা অবচয় বের করতে যাব, সেক্ষেত্রে পরবর্তী বছরের ক্ষেত্রে এই যে আমাদের 1 লাখ টাকা ছিল সম্পত্তি ক্রয় মূল্য, এটা থেকে প্রথম বছরের অবচয় 20,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে যে টাকাটা থাকবে ওই টাকাটার উপর কি হবে, 20%, অর্থাৎ 80,000 গুণ 20, তাহলে 16,000। তাহলে দেখো প্রথম বছর ছিল 20,000 টাকা অবচয়, দ্বিতীয় বছর আসছে কত, 16,000 টাকা, কমতেছে। তৃতীয় বছর আমরা বের করবো এই যে 80,000 টাকা থেকে 16,000 টাকা বাদ দিব, বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওই টাকাটার উপর 20%। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যখন আমরা অঙ্ক করবো তখন আমরা আরো ডিটেইলস দিতে পারবো। তবে এখানে এই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে 80,000 টাকা এটা হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য, এই টাকাটার নাম কি, অবচয়যোগ্য মূল্য। মানে এই টাকাটার উপর আমাদের কি ধরতে হবে, অবচয়। কারণ আমরা প্রথম বছর ঠিক আছে আমরা 1 লাখ টাকার উপর অবচয় ধরছি, প্রথম বছর অবচয়যোগ্য মূল্য ছিল 1 লাখ টাকা, কিন্তু দ্বিতীয় বছর আসে অবচয়যোগ্য মূল্য কিন্তু আর 1 লাখ টাকা নাই। কারণ প্রথম বছর 20,000 টাকা তো অবচয় চলে গেছে, তাহলে 20,000 টাকা বাদ দিলে যে 80,000 টাকা ওইটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এখন অবচয় দুইটা পদ্ধতি, ঠিক অবচয় নির্ণয়ের দুইটা পদ্ধতি, কিন্তু অবচয়ের জাবেদা কিন্তু একই। অবচয়ের কোন সম্পত্তির অবচয় নির্ণয়ের টাকা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা, কিন্তু অবচয়ের যে জাবেদা কিন্তু সবসময় একই থাকবে। দুইটা জাবেদা, প্রথম জাবেদাটা হচ্ছে, আর সম্পত্তি কেনার জাবেদা এগুলো তো সাধারণ, শুধু এই অবচয়ের ক্ষেত্রে দুইটা জাবেদা আসবে নতুন করে। সেটা হচ্ছে প্রথম জাবেদাটা হলো অবচয় নির্ধারণের, অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে প্রথম জাবেদা, অবচয় নির্ণয় জাবেদা হচ্ছে এটা। এরপরে দ্বিতীয় জাবেদা হচ্ছে আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তাহলে এটা হচ্ছে অবচয় নির্ধারণের জাবেদা, এটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। আর অবচয়টা প্রত্যেক বছরের শেষ দিনে অবচয় জাবেদাগুলো দিতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসে কি করব, এই অবচয় চ্যাপ্টারে সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।